সেই সময় সমাজে মেয়েদের সমান অধিকার পুরুষদের মতন দেওয়া হতো না তখন। তাহলে ইউনিফর্ম সিভিল কোডের কোনো কনসেপ্ট ছিল না। এখানে একটা মজার বিষয় হলো, শরিয়াতে কিন্তু মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার দেওয়া হতো, তাদেরকে শাসন করতে বেশি সুবিধা হবে দ্যান ইউনাইটেড। সেই জন্য তারা ডিভাইড রুলে বিশ্বাসী ছিলেন, আর এই জায়গাটাতে তারা স্পর্শই করেন। কিন্তু তার শত চেষ্টাতেও বিলটা উনি পাস করাতে পারলেন, কারণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন এই বিল পাস হলে আমি তাতে সিগনেচারই করব না, যারা চাইবে তারা এই বিলের আওতায় আসবে, যারা চাইবে না তারা আসবে না। রেজিস্ট্রেশন কিন্তু একটা প্রুফ অফ আইডেন্টিটি, নট প্রুফ অফ ভ্যালিডিটি। এটা কেস বাই কেস। ধর্মের সংজ্ঞা পরিষ্কার নয়, ধর্মের সংজ্ঞা পরিষ্কার নয়। তোমার স্টেটের গল্প তুমি বোঝে নাও, আমার স্টেটের গল্প আমি বুঝি। পশ্চিমবাংলায় এখন আর কোথায় এখন বিরোধী নেই। এটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে, হ্যাঁ। নাকি এটাও একটা তোষণ? ইউসিসির আওতায় তাদেরকে এখন আনা যাবে না। ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি, আনইকুয়াল শুড বি ট্রিটেড আনইকুয়ালি। ওরা ইকুয়াল নয়। আবার দ্বিতীয় প্রশ্নটা আপনি উত্তর দিয়ে দিয়েছেন, তার মানে এবার থেকে মুসলিম পুরুষরা এর রাজ্যে একের অধিক বিয়ে করতে পারবে না আইনসম্মতভাবে। হ্যাঁ। মুসলিম সম্প্রদায়ের পুরুষ যারা বহু বিবাহ করতে চায় তাদের ক্ষতি হয়ে গেল, অর্থাৎ একে অপরের প্রতি তাদের কৌতূহল, তাদের ভালো লাগাটা কমে গেল, তারা বিচ্ছিন্ন হলো। যে একটি অত্যন্ত প্রচলিত কটু কথা বা গালি রয়েছে, সেইটা আমাদের সমাজ আর দেখবে না। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। দেখুন, খুব দ্রুত যদি ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে জানতে হয়, তাহলে আজকের এই এপিসোডটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র আমার মতো উৎসুক দর্শক বা পাঠক নয়, যারা ভবিষ্যতে সিভিল সার্ভিস দেবেন, যারা আলোচনা করতে চান, যারা আরও গভীরে বুঝতে চান, নিরপেক্ষভাবে অ্যাকাডেমিশিয়ান তারা কি ভাবছেন যদি জানতে চান, তাহলে আজকের এপিসোডটা আপনাদের খুব কাজে দেবে। এর মধ্যে কোনো রাজনীতির কচকচানি নেই, এর মধ্যে কোনো দিকে ঝুঁকে পড়া নেই। আমরা নির্ভীক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার হাতে একটি গবেষণাপত্র রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গবেষণাপত্র। এই গবেষণাপত্র যিনি রচয়িতা, ভবিষ্যতে তিনি পড়াবেন, মানে অধ্যাপিকা হতে পারেন, বিচারক হতে পারেন, আইনজ্ঞ তো এখনই তিনি। তার এই গবেষণাপত্রে, অর্থাৎ তিনি যে পিএইচডি করছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে, এই গবেষণাপত্রটি আমি পড়েছি, চোখ বুলিয়েছি। এই গবেষণাপত্রে খুব পরিষ্কারভাবে পায়েল চৌধুরী, তিনি পিএইচডি স্কলার হিসেবে চেষ্টা করছেন এই অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে একটি সম্পূর্ণ একেবারে 360 ডিগ্রি এই আইন সম্পর্কে তিনি গবেষণা মধ্য দিয়ে তিনি তার কথা তুলে ধরতে চাইছেন। এখন সবসময় ভালো হর্সেস মাউথ থেকেই শুনে নেওয়া, একেবারে ঘোড়ার মুখ থেকে শুনে নিই। আমার সঙ্গে রয়েছেন পায়েল চৌধুরী, পিএইচডি স্কলার, আইনজ্ঞ। আমি প্রথমেই পায়েল আপনাকে প্রশ্ন করব যে এই বিষয়ে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপনার গবেষণার ইচ্ছেটা হঠাৎ হলো কেন? মানে এখন তো সবাই আমরা ইউসিসি নিয়ে কথা বলছি, আপনি তো আজ থেকে বেশ কয়েক বছর আগে শুরু করেছিলেন। আপনাকে এই বিষয়টা, আপনি এই বিষয়টার প্রতি আগ্রহী হলেন? প্রথমত আমাদের লয়ের সাথে সোসাইটির একটা কানেকশন আছে। ঠিক। আমি এমন কিছু একটা বিষয় নিতে চেয়েছিলাম যার সাথে সমাজের একটা সম্পর্ক থাকবে, কারণ ল ইজ আ টুল অফ সোশ্যাল ট্রান্সফরমেশন। আর আমার ইচ্ছে ছিল যে আমার গবেষণাপত্র এরকম হবে যেটা খাতায় কলমে শুধুমাত্র থাকবে না, যেটা সমাজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, এটা সমাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমি যখন এই সাবজেক্টটা চুজ করি, তখন আমার কনস্টিটিউশনের প্রতি একটা আগ্রহ ছিল। আমার মনে হয়েছিল যে ইউসিসি বিল ভবিষ্যতে আসবে, কারণ তখনও পর্যন্ত অনলি গোয়াতে ছিল আমাদের, যেটা তাও পর্তুগিজ কোড বিল ওদের ইউনিফর্ম সিভিল কোড হিসেবে চলে আসছিল। কিন্তু এই যে উত্তরাখণ্ড বা আসাম, গুজরাট একে একে এই বিল পাস করলো, তখন কিন্তু এগুলো একটাও আসেনি। কিন্তু আমার মনে হয়েছিল যে এই বিল একদিন সম্পূর্ণ ভারতবর্ষে লাগু হবে। আর এই বিষয়টা খুব চর্চিত, ধর্ম নিরপেক্ষ একটা বিষয়, কিন্তু এর সাথে অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক ভুল ধারণা মানুষের মনের মধ্যে আছে, আর এটা সোসাইটির সাথে খুব বেশি কানেক্টেড। এবং অবশ্যই তো মহিলারা, বিশেষ করে সংখ্যালঘু মহিলারা
তাদেরও বোধহয় মানবাধিকারের প্রশ্ন খুব প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। এই এতগুলো ব্যাপার, একটা সোশ্যাল জাস্টিস, তারপরে জেন্ডার জাস্টিস, তারপরে হচ্ছে আপনার সোসাইটিতে এটা যে অ্যাপ্লিকেবল হবে এটা তো আমি বুঝতে পেরেছিলাম। এই সমস্ত কিছুর ভিত্তিতে আমার মনে হলো যার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি হবে আমার রিসার্চে, এরকম কিছু নিয়ে গবেষণা করা ভালো। অলরেডি অনেক গবেষণা হয়েছে, কিন্তু আমাদের যে এই যে ইউসিসি বিলটা আসছে না, তার মেন অন্তরায় কী রিসার্চ গ্যাপ, সেটার জন্য আমি আরও বেশি এই সাবজেক্টটা নেবার জন্য উৎসুক। দেখুন, রিসার্চ গ্যাপ তো খুব গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্রে, এবং আপনি যে লিটারেচার রিভিউ নিশ্চয়ই তৈরি করছেন, এবং আপনি বললেনও এই বিষয়ে আগেও গবেষণা করা হয়েছে। কোন কোন গবেষণাগুলোকে আপনার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? কোন কোন গবেষণা বলতে, দেখুন বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউসিসি নিয়ে যে গবেষণা হয়েছে, থিওরিটিক্যাল প্রচুর অ্যাসপেক্ট হয়েছে, যে ইউনিফর্ম সিভিল কোড কী, এর সাথে কনস্টিটিউশন রিলেশন কী, কিন্তু ইউসিসি কেন আসছে না, না আসার পেছনে কারণ বা একটা প্রসপেক্টাস বা একটা ব্লুপ্রিন্ট বা খসড়া যে এই বিলের, যে এই বিল এলে কী কী ম্যাটারগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। আরেকটা বিষয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ইউসিসির কি স্ট্যাটাস, আমি সেইভাবে কোনো রিসার্চের মধ্যে এটা পাইনি, বা সেকুলারিজমের প্রপার কনসেপ্টটা আমার মনে হয়েছিল কিছু খামতি আছে। সেই জায়গাগুলো থেকে আমি আবার এটাতে রিসার্চ আমরা আবার শুরু করছি, মানে আমরা আবার একটু আমাদের ইতিহাসের দিকে যেতে হবে। আমরা তো সবাই জানি যে ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, আমাদের সবার প্রিয়, সর্বজন শ্রদ্ধেয়, তিনি এই বিষয়ে খুব উদ্যোগী ছিলেন, এবং তিনি এই কথাটা বারবার করেও তো বলার চেষ্টা করেছেন যে একটা ইউনিফর্ম সিভিল কোড ভারতবাসী হিসেবে আমাদের একটি আইনের ছাতার তলায় থাকা উচিত। তারপর কি হলো? প্রথমে যদি আমরা একটু শর্টে বলতে চাই, একদম অ্যানশিয়েন্ট পিরিয়ড বা প্রাচীনকালে দেখি, তখন কিন্তু আমাদের সমাজে একটাই ধর্ম ছিল, হিন্দু সনাতনী ধর্ম। তারা পুরোপুরি বিশ্বাস করত ধর্ম, বেদ, মনুস্মৃতি, যজ্ঞবাল্কস্মৃতি এইসবের উপর, আর ধর্মীয় যে আচার আচরণ এইগুলোর উপরে। তখন অভিন্ন দেওয়ানি বিধির কোনো প্রথা ছিল না, প্রয়োজনীয় ছিল না। কিন্তু সেই সময় সমাজে মেয়েদের সমান অধিকার পুরুষদের মতন দেওয়া হতো না। পুরুষদের বহু বিবাহের অধিকার থাকলেও নারীদের ছিল না। ধরা হতো বিয়ে জন্মান্তরের একটা কনসেপ্ট, বিচ্ছেদের কোনো বিয়ে, একবার বিয়ে হলে তার থেকে বিচ্ছেদের কোনো কনসেপ্ট ছিল না। বাল্যবিবাহের কনসেপ্ট ছিল, মেয়েদের উত্তরাধিকারী সূত্রে কোনো উত্তরাধিকারের কোনো কনসেপ্ট ছিল না। মেয়েদের অলরেডি যে অধিকার ছিল, মানে যেটা তখন ছিল, যেটা মেয়ের স্ত্রীধনের ওপরে, তখন তাহলে ইউনিফর্ম সিভিল কোডের কোনো কনসেপ্ট ছিল না। এরপরে কিন্তু সমাজে অনেক নারীদের প্রতি বৈষম্য ছিল অ্যানশিয়েন্ট পিরিয়ডে। তারপরে এলো আমাদের মধ্যযুগ। মেডিয়াভাল পিরিয়ডে আমরা যদি দেখি, দ্বৈত সিস্টেম ছিল, একটা মুসলিম আর একটা হিন্দু। মুসলিমরা গভর্ন হতো শরিয়ত দিয়ে, আর হিন্দুরা নিজস্ব শাস্ত্র, বেদ, স্মৃতি, আচার আচরণ সমাজে। এখানে একটা মজার বিষয় হলো, শরিয়তে কিন্তু মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার দেওয়া হতো, পুরুষদের থেকে কম দেওয়া হতো, কিন্তু দেওয়া হতো। শরিয়তেই একমাত্র কিন্তু মেয়েদের সম্পত্তির প্রতি অধিকার দেওয়া, এটা কিন্তু হিন্দুতে এই কনসেপ্টটা ছিল না। তারপরে আমরা যদি দেখি, কিন্তু অভিন্ন দেওয়ানি বিধির কোনো কনসেপ্ট ছিল না। তারপরে আমরা যদি দেখি যে আধুনিক পিরিয়ড, এটাকে যদি আমরা দুভাগে ভাগ করে নিই, একটা প্রি ইন্ডিপেন্ডেন্স, একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স। ব্রিটিশ যখন প্রথম এলেন, ব্রিটিশরা এসে তারা মেনলি এসেছিল ব্যবসা করতে। তারা এই যে পার্সোনাল ম্যাটার্সগুলো, এগুলোতে কোনো রকম ইন্টারফেয়ার করেননি। এগুলো তারা কোনগুলো কোডিফাই করলেন? তারা কোডিফাই করলেন ইন্ডিয়ান পিনাল কোড, সিআরপিসি, কন্ট্রাক্ট, মানে আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায়ের জন্য যাবতীয় ধারা, সেগুলো তৈরি করলেন তাদের স্বার্থে, তাদের পয়েন্ট অফ ভিউতে। কারণ তারা দেখলেন যে ইফ ইন্ডিয়ানস ওয়ার ডিভাইডেড, তখন তাদেরকে শাসন করতে বেশি সুবিধা হবে দেন ইউনাইটেড। সেই জন্য তারা ডিভাইড রুলে বিশ্বাসী ছিলেন, আর এই জায়গাটাতে তারা স্পর্শই করেননি। এরপরে এলো আমাদের স্বাধীনতার পরবর্তী সময়। এখানে বাবা সাহেব আম্বেদকর যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের তৈরি হয়ে গেল, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্তি পেয়ে গেল, তখন তিনি এই ইউনিফর্ম সিভিল কোডের একটা প্রয়োজনীয়তা অনুভব করলেন, অভিন্ন দেওয়ানি বিধি। কারণ ওনার মনে হলো যে এই যে স্বাধীনতা পাওয়া শুধুমাত্র ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাওয়া নয়,
এর মানে হচ্ছে সমাজকে সংস্কার করা। সমাজ সংস্কার করতে হলে সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের সংস্কার করতে হবে, তার মধ্যে মহিলাদের সংস্কারটা খুব দরকার। খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে একটু আপনাকে জিজ্ঞেস করব যে আমরা সবাই জানি বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান রচনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মানে এরাই তো আমাদের সংবিধানের পিতা, জাতির সত্যিকারের গোটা জাতির যারা ফাউন্ডার এবং ফাদার্স তাদের মধ্যে অন্যতম। এবং সেখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, বাবা সাহেব আম্বেদকর নিজে বলছেন, আই পার্সোনালি ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়াই রিলিজিয়ন শুড বি given the vast expensive jurisdiction so as to cover the whole of life and to prevent the legislature from encroaching upon the field. ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয় ওই সময় দাঁড়িয়ে সংবিধানের রচনার সময়? বাবা সাহেব আম্বেদকর প্রথম ভারতের ল মিনিস্টার হয়েছিলেন। উনি তখন এটা বলতে গেলে আমাকে একটু হিন্দু কোড বিল নিয়ে বলতে হয়, যেটা প্রথম আমাদের ইউনিফর্ম সিভিল কোডের বীজ বপন হয়েছিল কিন্তু হিন্দু কোড বিল যখন এসেছিল সেই সময় তিনি যখন দেখেছিলেন যে হিন্দু সমাজের একটা উন্নতি করতে গেলে নারীদের উন্নতি খুব দরকার, সমাজের একটা অংশ যদি বৈষম্য বা অন্যায়ের শিকার হয় তাহলে তার সমাজের পুরো সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে তোলে। তো তখন উনি হিন্দু কোড বিল পাস করাবার জন্য একদম উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু এই বিলের প্রচণ্ড বিরোধিতা হতে থাকে পার্লামেন্টের ভেতরে বাইরে, একটা টাগ অফ ওয়ার চলতে থাকে। একদিকে চলে আসে রক্ষণশীল সমাজ মানে যারা কনজারভেটিভ, আরেকদিকে মডার্নিজম যারা প্রগতিশীল সমাজের যারা ভূমিকা পালন করেছিলেন। তো এই দুজনের মধ্যে যারা রক্ষণশীল তারা বললেন না, আমাদের হিন্দুদের কিছু নিজস্ব রীতিনীতি আছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আছে, সেগুলো ভায়োলেট করলে আমাদের চলবে না। কিন্তু আম্বেদকর যেটা বলেছিলেন যে হিন্দু কোড আইনটা যদি আমরা ভালোভাবে পড়ি, এটা কিন্তু মেয়েদের অধিকারগুলোকে আরও বেশি প্রশস্ত করার জন্য, সমাজকে সংস্কার করার জন্য। একটা সমাজে যদি আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক উন্নতি না করি তাহলে কমপ্লিট ডেভেলপমেন্ট হবে না। কিন্তু তার শত চেষ্টাতেও বিলটা উনি পাস করাতে পারলেন না। উনি 1951 সালে অ্যাজ এ ল মিনিস্টার রিজাইন দিলেন, কারণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন এই বিল পাস হলে আমি তাতে সিগনেচারই করব না। এবার 1952 সালে আমাদের জেনারেল ইলেকশন হলো, সেখানে জওহরলাল নেহরুর মেন ম্যানিফেস্টো বা যে ম্যান্ডেট হলো সেটাই হলো আমরা ক্ষমতায় এলে হিন্দু কোড বিলকে লাগু করব। এরপরে একটা মেজরিটি নিয়ে তখন আমাদের কংগ্রেস পার্টি ক্ষমতায় এসে তারা কি করলো, হিন্দু কোড বিল যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এত অবজেকশন, এত অপোনেন্টসরা এই বিলের বিরোধী ছিলেন, মানে অ্যাজ এ হোল বিলটাকে পাস করাতে পারলো, টুকরো টুকরো করে পাস করাতে হলো অ্যাক্ট হিসাবে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956, সাকসেশন অ্যান্ড 1956, এইভাবে পাস করাতে হলো। আর হিন্দুদের কি হলো, এখানে মনোগ্যামিটাকে অ্যাসিওর করা হলো, রেজিস্ট্রেশনের কথা বলা হলো, মেয়েদের উত্তরাধিকারীর ক্ষমতা দেওয়া হলো, মেয়েদের অ্যাজ এ ন্যাচারাল গার্জেন হিসাবে চিহ্নিত করা হলো, মানে সমাজে হিন্দু সমাজের মেয়েদের অধিকারগুলোকে আরও সুরক্ষিত করা হলো। এখানে আমার একটা প্রশ্ন, যে প্রচলিত আইন রয়েছে যেটা এ দেশের ইসলামিক ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সেক্ষেত্রে একটি পুরুষ 4টি বিয়ে করতে পারে, সেখানে একটি নারী তার অধিকার নেই, বিশেষ করে সম্পত্তিতে তার অধিকারটা পুরুষের সমান নয়, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণ করা হলো দেশের এক অংশে। আর হিন্দু মেয়েরা তারা এই অ্যাক্ট অনুযায়ী বা এই ধারা অনুযায়ী তাদের একটা আইনি সুবিধা পেল যে তারা সমান অধিকার অর্জন করলো, তাদের ক্ষমতাটা বৃদ্ধি হলো। তার মানে সমাজে আমি যদি নারী সমাজকেই দেখি, তাদের মধ্যে তাহলে একটা ক্ষমতা এবং অধিকারের বৈষম্য দেখা দিল, একটা অধিকারের বৈষম্য দেখা দিল। এরপরে যেটা বাবা সাহেব আম্বেদকর যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন তৈরি হচ্ছে তখনই ইউনিফর্ম সিভিল কোডের কথা ওই জন্য বললেন যাতে সবাইকে এক ছাতার তলায় আনা হয়। কিন্তু তখন যেটা দেখা হলো, দেশ পার্টিশন হয়েছে, মাইনরিটিরা আমাদের এই দেশে এসে ওরা অসুরক্ষিতই ভুগতে পারে, ওদের মনে হতে পারে যে মেজরিটিসরা তাদের আইনটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, কোথাও আমাদের যে সংস্কৃতি সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে। সেই জন্য বাবা সাহেব আম্বেদকর ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা বুঝলেও তিনি এটাকে নির্দেশমূলক নীতিতে দিলেন, মৌলিক অধিকারে দিলেন না। আর ব্যাপারটাকে খুব ট্যাক্টফুলি উনি খেললেন। উনি বললেন যে এটা যদি যখন ভবিষ্যতে চালু হবে ঐচ্ছিক হিসেবে যেন চালু হয়, অপশনাল হিসেবে।
খুব সুন্দর একটা বিল পাস করা হবে, তাতে একটা ক্লজ থাকবে, যারা চাইবে তারা এই বিলের আওতায় আসবে, যারা চাইবে না তারা আসবে না, যাতে আমাদের মাইনরিটি কমিউনিটিজের না মনে হয় যে রাষ্ট্র আমাদের উপরে জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে, সেই বোঝাটা যেন না হয়ে যায়। উনি এইটা তখন বললেন। কিন্তু যেটা দেখা গেল যে আজকের ডেটে দাঁড়িয়ে ও এত প্রায় 80 ইয়ার্স আমরা পেরিয়ে গেছি স্বাধীনতার, এখন কিন্তু আমাদের সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে উনি খুব বুদ্ধিদীপ্তর সাথে এটা বলেছিলেন, যাতে উনি দুদিকটা ব্যালেন্স করেছিলেন। তাহলে কি কোথাও ধরে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটি দেশে আমরা যতই মুখে যাই বলি না কেন, এই অভিন্ন দেওয়ানি বিধি আসলে এক কথায় অসম্ভব গোটা দেশ জুড়ে? অভিন্ন দেওয়ানি বিধি অসম্ভব বলতে এখন যেটা আমরা কিছু কিছু স্টেটে চালু করেছি, পুরো কান্ট্রিতে তো আমরা লাগু করতে পারছি না। হয়তো কিছু মানুষের ধর্মীয় আবেগকে এটা আঘাত করবে, কিন্তু প্রথমে আমাদের একটা সুন্দর ড্রাফটকে আনতে হবে, তৈরি করতে হবে, যেটা পাবলিকলি পাবলিশ করতে হবে। তাহলে পশ্চিমবাংলায় কি এই বিধি প্রচলন করার জন্যে শুভেন্দু অধিকারী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, তাকে কি যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে হচ্ছে আইনজ্ঞ হিসেবে? বেগ পেতে হবে বলতে কিছু মানুষ তো এর, কিন্তু আমার যেটা মনে হয় যে মেনলি যারা এর বিরোধিতা করছে তার পেছনে কিছু ধর্মীয় যে মানে যারা আমাদের হ্যাঁ ধর্মীয় উন্মাদনা বেশি রয়েছে। কিন্তু আমি এখানে যদি একটা এক্সাম্পল নিই, রেজিস্ট্রেশন, আজকে হিন্দু ম্যারেজ একটা রেজিস্ট্রেশনের কথা বলা আছে সেকশন 8। রেজিস্ট্রেশন কিন্তু একটা প্রুফ অফ আইডেন্টিটি, নট প্রুফ অফ ভ্যালিডিটি। রেজিস্ট্রেশন কিন্তু কম্পালসারি নয়, কারণ আমার মা বাবাদের বিয়েগুলো কারো রেজিস্টার্ড নয়। কিন্তু মানুষ আজকে রেজিস্ট্রেশন করাচ্ছে। কেন করাচ্ছে? সীমা ভার্সেস অশ্বিনী কুমারে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা এটা, যে স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেলে রেজিস্ট্রেশন লাগে, পাসপোর্ট ভিসা পেতে গেলে আমার রেজিস্ট্রেশন লাগে। আমার এতটাই রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা হয়ে গেছে, মানুষ কিন্তু আজকে তাদের বিয়েগুলোকে রেজিস্টার্ড করাচ্ছে, কারণ তারা দেখছে যে রেজিস্ট্রেশন করানোর সুবিধা রেজিস্ট্রেশন না করানোর অসুবিধার চেয়ে অনেক ভালো। ইভেন মুসলিমরাও তাদের বিয়েগুলোকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে গিয়ে রেজিস্ট্রি করিয়ে নিচ্ছে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে কোনো আইন যখন আসছে, মানুষ যখন নিজেরাই এটা বুঝতে পারছে যে এটা মানলে আমার সুবিধা অনেক বেশি না মানার অসুবিধাগুলোর থেকে, তখন কিন্তু আইনটা অলরেডি মানে স্বভাবতই এটা লাগু হয়ে যায়। যেমন আজকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন কম্পালসারি কিন্তু নেই। আমি একটু আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য বলছি যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির, এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বিধানসভায় যখন এই বিল পেশ করবেন তার আগে তো একটা দীর্ঘ প্রস্তুতি হচ্ছে। এই প্রস্তুতিটা একজন আইনজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা আমি খুব সাধুবাদ জানাই, কারণ উনি যেভাবে প্রস্তুতিটা নিচ্ছেন, অবশ্যই প্রথমে একটা কমিটি গঠন করা দরকার। উনি যেটা বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইয়ের আন্ডারে কমিটি গঠন হবে, যাতে কিছু ইন্টেলেকচুয়াল পার্সনসরা থাকবেন, কিছু আইনজ্ঞ থাকবেন, এডুকেশনিস্ট যারা থাকবেন, তারা প্রত্যেকে আগে খুব সুন্দরভাবে একটা ইউসিসি ড্রাফট করতে হবে। আমরা হিন্দু ল থেকে যেরকম তার ভালো দিকগুলো নেব, শরিয়তের মধ্যেও কিন্তু প্রচুর ভালো দিক আছে, সেগুলোকেও আমাদের নিতে হবে। যেমন শরিয়তে একটা মেহেরের কনসেপ্ট আছে, যেটা মেয়েরা বিয়ের সময় হাজব্যান্ডের কাছ থেকে পায় অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট। ওখানে কিন্তু ডাউরির কোনো কনসেপ্ট নেই। এই যে মেয়েরা ছেলেদের থেকে পায় অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট একটা অ্যামাউন্ট, সেটা কিন্তু আমাদের হিন্দু ল বা অন্য কোথাও নেই। শরিয়ত প্রথম কিন্তু সম্পত্তির অধিকার মেয়েদের দেওয়ার কথা বলা হয়েছিল, হয়তো তার পরিমাণটা কম। এখন প্রত্যেকটা পার্সোনাল লকে খুব ডিটেলসে স্টাডি করতে হবে, দেখতে হবে যে প্রত্যেকটা পার্সোনাল লয়ের যে প্রভিশনসগুলো আছে কোনটা এগেনস্ট হিউম্যান রাইটস অ্যান্ড এগেনস্ট উমেন রাইটস যাচ্ছে, সেই প্রভিশনসগুলোকে কাটেল করতে হবে। যেমন আমাদের হিন্দু লয়ের ক্ষেত্রে একটা সেকশন 9-এর রিস্টিটিউশন অফ কনজুগাল রাইটস আছে, যেটা নিয়ে একটা দীর্ঘ বিতর্ক চলছে যে এটা রাইট টু প্রাইভেসিকে হার্ম করে। সুপ্রিম কোর্টও সরোজ রানী থেকে আরম্ভ করে পুট্টুস্বামী কেস থেকে কেস বাই কেস কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে এটা বিয়েকে বাঁচানোর জন্য এই রাইটটা দরকার, আবার সুপ্রিম কোর্ট বলছে না এটা রাইট টু প্রাইভেসি ভায়োলেশন। কিন্তু ব্যবহারিক দিক থেকে আমরা দেখতে পাই আজকে সেকশন 9-এর কোনো ইউজটাই মানুষ পুরো ডিভোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাকে পুরো বিপরীতভাবে নিচ্ছে। কারণ এটা রেস্ট্রিকশন অফ কনজুগাল রাইটস যেটা, এটা নিয়েই, এটার কনস্টিটিউশনালিটি নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। তাহলে হিন্দু লয়ের ক্ষেত্রেও আমার যে
প্রত্যেকটা যে দিক আছে সবগুলো যে ঠিকঠাক তা তো নয়। লিভ ইন রিলেশনশিপ কোথাও রেজিস্টার্ড নয়, এটাকে করার কথা বলা হচ্ছে। তার ফলে প্রত্যেকটা পার্সোনাল ল, হিন্দু মুসলিম ছাড়াও তো আমাদের আরও 15টা বেশি পার্সোনাল ল আছে। তো প্রত্যেকটা পার্সোনাল লসকে ভালো করে স্টাডি করে তাদের মধ্যে যে মেন পোর্শনগুলো যেগুলো আমাদের সেকুলার সমাজকে গঠন করতে সাহায্য করবে সেগুলোকে নিয়ে আইনটাকে তৈরি করলে খুব ভালো হয়, তাতে কারো সেন্টিমেন্টকে হার্ম করা হবে না। তাহলে কি বলছেন আমাদের দেশ, দেখুন বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের মাধুর্য, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাহলে আমাদের দেশে কখনোই এক দেশ এক আইন, আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো না, নাকি এই পৌঁছানোটা আরও কঠিন? এখানে যদি আমরা বলি যে ইউসিসির মেন উদ্দেশ্য কিন্তু বৈষম্য দূর করা, বৈচিত্র্য দূর করা নয়। কারণ বৈচিত্র্য যদি বলি, আমরা সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া সেকুলার কান্ট্রি। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ সেকুলার ওয়ার্ডটা ঢোকানো হয়েছিল। সেকুলার মানে হচ্ছে যে স্টেটের মধ্যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে নিজস্ব ধর্ম পালন করার। এখানে ইন্ডিয়া যেটা ফলো করে পজিটিভ সেকুলারিজম, মানে আমরা নট অ্যান্টি রিলিজিয়াস, ইররিলিজিয়াস, আমরা রেসপেক্ট অল দ্য রিলিজিয়াস ইকুয়ালি। এখন এই রিলিজিয়ান ওয়ার্ডের মিনিংটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোথাও দেওয়া নেই যে ধর্ম মানে কি। এটা কেস বাই কেস, ধর্মের সংজ্ঞা পরিষ্কার নয়, ধর্মের সংজ্ঞা পরিষ্কার নয়। এসআর মুম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে যেখানে সুপ্রিম কোর্ট বললেন যে এই যে ধর্মের যে সংজ্ঞা, রিলিজিয়ান, এই ম্যাটারটা হচ্ছে পুরোপুরি একটা ইনার ফেথ, কিছু কোড অফ কন্ডাক্ট, কিছু প্রিন্সিপালস। এটা মানুষের সাথে গডের সম্পর্ককে চিহ্নিত করে। ইটস নাথিং টু ডু উইথ দ্য মান্ডেন লাইফ। মানুষের সাথে, মানুষের সম্পর্কগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। সিরুর মঠ বলে আরেক বিখ্যাত কেসে 1954-এ সুপ্রিম কোর্ট আবার বললেন যে আমাদের এসেন্সিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস আর সেকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে হবে। এসেন্সিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসগুলোতে আমাদের রাষ্ট্র কোনোভাবেই হাত লাগাতে পারবে না, কিন্তু সেকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, এগুলো কিন্তু প্রত্যেকটাই সেকুলার অ্যাক্টিভিটিস। এগুলো চাইলে কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে। কেন? আমরা ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপড ওয়ান। আমরা এখনো পর্যন্ত ডেভেলপ করছি, তাহলে সমাজকে সংস্কার করতে গেলে আমাদের সমাজ সংস্কারের জন্য যেগুলো দরকার সেগুলো করতে হবে। আমার এখানে একটা প্রশ্ন আছে, আমার মনে হয় অনেকেরই প্রশ্ন আছে। ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে আমরা জানি ইউসিসি লাগু হয়ে গিয়েছে। যেমন ধরুন, আমি উদাহরণ হিসেবেই বলছি যে আসামে ইউসিসি রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি, এটা ওই যে ড্রাফটটা রয়েছে, সেই ড্রাফটটা অনেকেই ভাবছেন যে একটা রাজ্যে তো রয়েছে ইউসিসি, তাহলে অন্য রাজ্য কেন সেটা অনুসরণ করবে না? কেন তার জন্য আলাদা কমিশন দরকার? কেন এত আলোচনা হবে? তৈরি তো রয়েছে। এ বিষয়ে আইনজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন? হ্যাঁ, এবারে হচ্ছে একটা স্টেট তো আরেকটা স্টেটের লকে অনুসরণ করবে না, কারণ প্রত্যেকটা স্টেটের নিজস্ব কিছু কাস্টমস আছে। সেই কাস্টমসগুলোকেও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। যদি আমরা দেখি যে আমাদের স্টেটে হয়তো দেখলে দেখা যাবে ভেতরে অনেক 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 কিছু প্রথা আছে যেগুলো হয়তো ওই স্টেটে নেই। তারপরে আমাদের কনস্টিটিউশনের কনকারেন্ট লিস্ট যেখানে আছে সেখানে কিন্তু এই ব্যাপারে এন্ট্রি 5 মানে কেন্দ্র এবং রাজ্য তাদের, হ্যাঁ, এবং খুব পরিষ্কারভাবে কিন্তু যেখানে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান আমাদের, আমরা গর্বিত এই ঐতিহ্যে, যে খুব পরিষ্কার বলা আছে। কারণ কি জানেন তো, অনেকেই তো বলেন যে গোটা দেশ জুড়ে এক বিধি চালু করে দিলেই তো ল্যাটা চুকে যায়, সুতরাং ব্যাপারটা এত সহজ নয়। কারণ প্রত্যেকটা স্টেটের এখানে পাওয়ার আছে নিজস্ব ধর্মীয় এই পার্সোনাল ম্যাটারগুলোতে ল তৈরি করা, সেগুলোকে অ্যামেন্ড করা। সেই জন্য যেহেতু এটা কনকারেন্ট লিস্টের পার্ট, এন্ট্রি 5-এ বলা আছে প্রত্যেকটা স্টেট তো কনস্টিটিউশনের ঊর্ধ্বে নয়, যেহেতু প্রত্যেকটা স্টেটে আমাদের স্টেপ বাই স্টেপ লাগু হলে পুরো ভারতবর্ষে আনাই যায়, কিন্তু পার্লামেন্টে তো বিলটা তো পাস হয়নি। সেই জন্য আমাদের আজকে এটা কনকারেন্ট লিস্টকে ধরে স্টেট ওয়াইজ এটাকে চালু করছে। মানে তোমার স্টেটের গল্প তুমি বোঝে নাও, আমার স্টেটের গল্প আমি বুঝে নিই। তাহলে আপনি মানে আমরা কি এটা তাহলে ধরে নিতে পারি, সংখ্যাগরিষ্ঠ সাংসদ রাজ্যসভা এবং লোকসভা, অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষে, যদি ভারতীয় জনতা পার্টি তার সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে বিরোধীদের ভোটের আর কোনো মানেই দাঁড়াচ্ছে না, সেই রকম জায়গায় গিয়ে পৌঁছালে গোটা দেশ জুড়ে ইউসিসি লাগু হবে? বিরোধীদের বিরোধী তো থাকবেই, একদম তো নিশ্চিহ্ন হবে না।
পশ্চিমবাংলায় এখন আর কোথায় এখন বিরোধী নেই, কিন্তু আমাদের মানুষের যে সেন্টিমেন্টটা, বিরোধীদের যে বক্তব্যটাকে, সেটাকেও আমাদেরকে নিতে হবে, তারা কি বলতে চাইছে। কিন্তু আমার মনে হয় বাস্তব দিক থেকে এটা ঠিক, এটা মানে সংখ্যাগরিষ্ঠ ভোট যদি পায় তবে নিম্নকক্ষ লাগু হবে, তাহলে আর আলাদা আমার আলাদা মনে হয় এটা খুব তাড়াতাড়ি লাগু হবে। আপনার মনে হচ্ছে গোটা দেশ জুড়েই লাগু হবে? সেক্ষেত্রে ধরুন পশ্চিমবঙ্গ, আসাম, বিভিন্ন জায়গায় যদি এই যে বিলগুলো আলাদা আলাদা করে পাশ হচ্ছে এবং গোটা দেশ জুড়ে যদি ইউসিসি পাস হয় বিল, তাহলে তার মধ্যে কি কোনো স্ববিরোধিতা থাকবে, নাকি কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কে এটা খুব পরিষ্কারভাবে রয়েছে? বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বিভিন্ন কিছু কিছু জিনিস তো রাজ্যের এখতিয়ারভুক্ত, তাহলে কি কোনো স্ববিরোধিতা তৈরি হবে? মানে কেন্দ্রে এক ধরনের ইউসিসি, রাজ্যে এক ধরনের ইউসিসি, আপনার মনে হয়? একটা বিরোধিতা তো তৈরি হবেই যদি কেন্দ্র আর রাষ্ট্রের মধ্যে আলাদা আলাদা তৈরি হয়, আইন তৈরি হয়। কারণ আমাদের তো এই রাজ্য থেকে গিয়ে কেউ অন্য রাজ্যেও বসবাস করতে পারে, তখন তো তার ক্ষেত্রে নিয়মগুলো পাল্টে যাবে না। কেউ এই রাজ্যের বাসিন্দা, অন্য রাজ্যে থাকলো, তার অফস্প্রিংসরা অন্য রাজ্যে হলো, সে তখন ওই রাজ্যের বাসিন্দা হয়ে গেল, তখন তাকে সেই রাজ্যের নিয়ম পালন করতে হচ্ছে। তাহলে তো ব্যাপারটা একটা তো কোথাও গিয়ে প্র্যাকটিক্যালি তো অসুবিধা হবেই না, প্র্যাকটিক্যালি মানে জিনিসটা পসিবল হবে না। তো সেক্ষেত্রে যদি আমাদের একদম ইউনিফর্মলি পুরো দেশে লাগু হয়, সেটা অবশ্যই আমাদের শুভময়, আর প্রত্যেকটা মানুষের জন্য সেটা হিতকর অনেক বেশি। এবার আমি একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা আমাদের অনেকেরই প্রশ্ন। ফৌজদারি মামলা, অর্থাৎ খুন, জখম, রাহাজানি, এই ধরনের মামলাতে যেগুলো অপরাধমূলক কাজকর্ম হয়, সেক্ষেত্রে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ সবাই একই ধরনের, দেশে যেই থাকবে দেশবাসী হিসেবে সেই আইনকে আমরা মান্যতা দিই। তাহলে দেওয়ানি আইনের ক্ষেত্রে, মানে ফৌজদারি আইনের ক্ষেত্রে যদি এত সহজে গোটা দেশে এক আইন থাকে, ফৌজদারি মামলায় কেন এত কিছু ভাগ থাকছে? এটার কারণ কি ভারতবর্ষের ঐতিহ্য, তার বৈচিত্র্য, বিভিন্ন জনজাতি, তাদের প্রচলিত আইন তাকে সম্মান দেওয়ার জন্য? ফৌজদারি মানে ক্রিমিনালের ক্ষেত্রে যে ব্রিটিশ আমাদের কোডিফাই করে গেছিলো ব্যাপারটা, সেই কোডিফিকেশনটা চলছে। কিন্তু পার্সোনাল লয়ের যে ম্যাটারগুলো, ওই যে ব্রিটিশ এগুলোতে হাত দেয়নি, মানুষের ইমোশনটা কাজে লাগবে, ইমোশনটা আঘাত পড়লে কাজ করতে অসুবিধা হবে। সেমভাবে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, এটাতে অ্যাপিসমেন্ট পলিটিক্স কাজ করছে। এটাতে মাইনরিটিদের, বা আমরা আজকে মুসলিম সমাজকে যে মাইনরিটি, মুসলিম শুধু না, খ্রিস্টান বা আরও যে সমস্ত হিন্দু ছাড়া, কিন্তু আজকে কি মুসলিম ভাই বোনদের সত্যি মাইনরিটি বলাটা ঠিক? তারা যে জায়গায় পৌঁছেছে, তারা যে জায়গায় উন্নতির শিখরে, বা তারা যেভাবে সোসাইটিতে চলছে, আর মাইনরিটি বলে ছোট করাটা তাদেরও ঠিক নয়। তারাও কিন্তু মাইনরিটি। আপনি বলছেন অ্যাপিসমেন্ট, মানে এই যে তোষণের রাজনীতির জন্য আজ এই ফল। এখানে একটা খুব প্রশ্ন প্রাসঙ্গিক, সেখানে হচ্ছে আমরা জানি বিভিন্ন জনজাতি, যাদের আমরা ভূমিপুত্র বলছি, আদিবাসী বলছি, ট্রাইবাল বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যে বিল আসছে ইউসিসি, সেই বিলেও কিন্তু তাদের একটা স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয়েছে, সেখানে লাগু করা হবে না। এটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে, নাকি এটাও একটা তোষণ? না, এটার জন্য আমরা যদি দেখি, এখানে ইউনিফর্ম ওয়ার্ডটার মিনিং হচ্ছে সেম ইন সিমিলার সার্কামস্টেন্সেস। এখানে আমরা যদি আর্টিকেল 14-এ চলে যাই কনস্টিটিউশনে, যেখানে সাম্যের কথা বলা হয়েছে, বলছি ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল শুড বি ট্রিটেড আনইকুয়াল। মানে একটা সিম্পল এক্সাম্পল, একটা এক্সামের জন্য যদি একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ ছেলে যায় আর একটা নর্মাল যায়, একটা তো রিল্যাক্সেশন দেওয়া হয় এই কারণে, কারণ বোথ স্ট্যাটাস ইকুয়াল নয়। আজকের ট্রাইবাল কমিউনিটিকে যদি আমরা দেখি, তাহলে ইকুয়ালের সাথে তা আমরা তুলনা করতে পারি না, কারণ ওরা কিন্তু, ওদের স্ট্যাটাসটা ইকুয়াল নয়। কনস্টিটিউশনের অ্যাজ পার 5th and 6th শিডিউল প্লাস 371A আর্টিকেলে ওদেরকে স্পেশাল স্ট্যাটাস এই কারণে দেওয়া হয়েছে, ওনাদের জমি কেনা বা ওনাদের যে আভ্যন্তরীণ সমস্ত সামাজিক, রাজনৈতিক যে সমস্ত, রাজনৈতিক না, ওনাদের যে সামাজিক কাজকর্মগুলো নিজস্ব প্রথার উপরে চলে, কারণ তারা সমাজের একটা পিছিয়ে পড়া অংশ হিসাবে ধরা হয়, বা সমাজে কিছু স্বতন্ত্র তাদের ভূমিকা, মানে স্বতন্ত্র তাদের কিছু রীতিনীতি আছে, এগুলোতে কনস্টিটিউশন পরিষ্কারভাবে আলাদা করে দিয়েছে। নিশ্চয়ই আমাদের ফাউন্ডিং ফাদার্সরা কিছু বুঝেছিলেন। আর যেমন আমাদের মেঘালয়ে খাসি, গারো কিছু কমিউনিটি আছে, তাদের মধ্যে তারা মাতৃতান্ত্রিক সমাজ, অবশ্যই মায়ের থেকে সম্পত্তি পায়, লেপচা রয়েছে, তাহলে সেগুলো তো আমাদের ইউসিসির আওতায় তাদেরকে এখন আনা যাবে না। কিন্তু ওই ফ্রেজটা একটাই, যে ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি,
আনইকুয়াল শুড বি ট্রিটেড আনইকুয়ালি। ওরা ইকুয়াল নয় বলেই এখনো পর্যন্ত আমরা ইকুয়াল আনার হয়তো কনস্টিটিউশন এটাও ভবিষ্যতে করবে, কিন্তু এখনো পর্যন্ত এই পর্যায়ে সমাজ পৌঁছয়নি যে ওদেরকে ইউসিসি বিলে ঢোকানো যাবে। আমি একদম শেষের প্রশ্ন করব, তারপর শুধু খুব র্যাপিড ফায়ারের মতো কতগুলো প্রশ্ন করব। সেটা হচ্ছে আপনার গবেষণা, প্রথম প্রশ্ন আপনার কাছে শেষ, মানে এটাই হচ্ছে শেষ প্রশ্ন, যে আপনার গবেষণার বিষয়টা কি ইউসিসির? আমার গবেষণার বিষয় হচ্ছে যে কনফ্লিক্ট বিটুইন দ্য পার্সোনাল লস অ্যান্ড ইউনিফর্ম সিভিল কোড উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান জুডিশিয়ারি। আমার গবেষণাতে যে কনফ্লিক্ট বিটুইন দ্য পার্সোনাল লস অ্যান্ড ইউসিসি, মানে হোয়াট আর দ্য কনফ্লিক্টস বিটুইন হিন্দু পার্সোনাল ল অ্যান্ড ইউসিসি, মুসলিম পার্সোনাল ল অ্যান্ড ইউসিসি অ্যান্ড রেস্ট অফ আদার্স যেগুলো আছে, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধিস্টরা তো হিন্দুদের মধ্যেই কাউন্টেড হয়। এই প্রত্যেকটা পার্সোনাল লয়ের সাথে ইউসিসির ক্ল্যাশটা কোথায় হচ্ছে, প্রত্যেকটা পার্সোনাল লয়ের প্রভিশনস যেগুলো আছে ইউসিসি এলে তাদের সাথে তার ক্ল্যাশ। যেমন আমি হিন্দু লয়ে একটা সেকশন 9-এর কথা বললাম, হিন্দু লয়ে উত্তরাধিকার যে সাকসেশনে মেয়েদের সমান অধিকারের কথা, মেয়েদের সম্পত্তির অধিকার কিন্তু সমান ছিল না, আবার ওই জন্য 2005 সেটাকে অ্যামেন্ড করা হলো। আর হচ্ছে যে জুডিশিয়ারি, আমরা জানি জুডিশিয়ারির তো ল তৈরি করার ক্ষমতা নেই, জুডিশিয়ারি ল ইন্টারপ্রেট করতে পারে, কিন্তু জুডিশিয়ারি সেই সাহাবানু কেস থেকে সাবরিমালার যদি আমরা দেখি জাজমেন্ট, সাহাবানু থেকে সাইরা বানু, পুরো একদম পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বারবার ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছেন, কারণ কেস বাই কেস এটার প্রয়োজনীয়তা অনুভব করছে এবং স্টেটকে ডাইরেকশন দিচ্ছেন সেন্ট্রালকে যে এটাকে লাগু করতে, কারণ সোশ্যাল জাস্টিস বা সমাজ সংস্কারের জন্য এটা খুব দরকার। আর যদি মৌলিক অধিকারগুলো আমাদের পথ হয়, মিনস হয়, তাহলে ডিপিএসপিগুলো আমাদের নির্দেশমূলক নীতিগুলো গোলস, এই গোলে আমাদেরকে পৌঁছতে হবে সমাজকে, না হলে সমাজের সংস্কার আসবে না বা জটিলতাটা বেড়ে যাচ্ছে। জাজদের কাছেও তো ডিফারেন্ট কেস আসছে, তারাও তো আজকে মানে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন পায়েল চৌধুরী, আইনজ্ঞ, তিনি গবেষণা করছেন তার পিএইচডির বিষয় ইউসিসি। আমরা এই বিষয়ে নিশ্চয়ই আরও আলোচনা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমরা আলোচনা করছি ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। এ বিষয়ে আমরা আলোচনা করব আইনজ্ঞ এবং তার পাশাপাশি তিনি পিএইচডির জন্য গবেষণা করছেন ইউসিসি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন পায়েল চৌধুরী। পায়েল, আপনাকে আরও একবার স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। এবার আমরা সরাসরি চলে যাব চটজলদি বিভিন্ন প্রশ্ন রয়েছে। দেখুন, আমি মুখে বলছি চটজলদি, র্যাপিড ফায়ার হয়, কিন্তু সাংবাদিকতা সব জায়গায় র্যাপিড ফায়ার হয় না। তার কারণ এই ইউসিসি যেখানে মানুষ, সমাজ এবং বৃহত্তর ক্ষেত্রে দেশের স্বার্থ জড়িয়ে আছে, সেখানে আমি খুব তাড়াতাড়ি প্রশ্ন দেব, সংক্ষেপে উত্তর দেব, কিন্তু এটাকে কখনোই র্যাপিড ফায়ারের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কি পায়েল, আপনিও তো গবেষক হিসেবে তাই মনে করেন? সব বিষয় তো আর হয় না, মানে আপনি কি খেতে ভালোবাসেন, মাছ না মাংস না নিরামিষ, এটা বলা যায়, কিন্তু এই ক্ষেত্রে দেশ, সমাজ, ধর্ম, ব্যক্তি ও সমাজ এর মধ্যে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আপনার কি মনে হয় ইউসিসি লাগু হলে, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে যারা মুসলিম মহিলা রয়েছেন তাদের অধিকার আগের তুলনায় বাড়বে? হ্যাঁ, বাড়বে, অনেকটাই বাড়বে। কারণ বাড়বে তাদের অধিকার, মেনলি হচ্ছে প্রপার্টির ইনহেরিটেন্স রাইট, সম্পত্তির ক্ষেত্রে তাদের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাদের যে বিয়ে, এই যে মুসলিম মেলরা পলিগ্যামি আছে, আপ টু 4 ওয়াইফ, তারা মানে বহুগামিতা, 4 জনকেও বিয়ে করতে পারে। কিন্তু মুসলিম উইমেনদের ক্ষেত্রে তো পলিএন্ড্রি নেই, যে মেয়েরা একের বেশি বিয়ে করতে পারে। আর একটা বিয়ে থেকে বোথ হাজব্যান্ড আর ওয়াইফের একটা রাইট অ্যাকিউ হয়। সেখানে বিয়েটা ছেড়ে দিলে আমি আরেকটা বিয়ে করে নিলাম, তার মানে সেখানে কোথাও তার রাইটটা তো ভায়োলেশন হচ্ছে। সেই রাইটগুলো আমি প্র্যাকটিক্যালি কি হবে তার থেকে বড় কথা, মনের মধ্যে তো সে জানবে, সে তো এই ভয়টা নিয়ে তাকে বাঁচতে হবে না যে আমার হাজব্যান্ড কার অন্য কারোর সাথে বিয়ে করতে পারে। তো এখান থেকে তাদের অনেকটাই সুরক্ষা পাবে তারা।
আমার দ্বিতীয় প্রশ্নটা আপনি উত্তর দিয়ে দিয়েছেন, তার মানে এবার থেকে মুসলিম পুরুষরা এর রাজ্যে একের অধিক বিয়ে করতে পারবে না আইনসম্মতভাবে, হ্যাঁ, মানে এই বিষয়ে হ্যাঁ, নিশ্চিত? হ্যাঁ, কারণ পলিগ্যামি একটা যেটা সেটা হিউম্যান রাইটসের এগেনস্টে, সেই জন্য মনোগ্যামি আমাদের ভুল হবে। তাহলে কি আমি ধরে নিতে পারি যে মুসলিম নারী তাদের অধিকার এবং তার সঙ্গে সঙ্গে তাদের আইনতভাবে তারা এই ইউসিসিতে লাভবান হবে, কিন্তু সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের পুরুষ যারা বহু বিবাহ করতে চায় তাদের ক্ষতি হয়ে গেল? এক্ষেত্রে ক্ষতি ঠিক বলবো না, হয়তো তাদের কোথাও সেটা এখন তাদের স্বার্থে ঘাড় লাগবে। আমরা 4টে বিয়ের কথা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো 4টে বিয়েতে করে না, খুব কম, কিন্তু তাদের আইনে তো আছে, করতে তো পারে, আজ করে না, ভবিষ্যতে করবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। সেক্ষেত্রে কোথাও তো তাদের স্বার্থে একটা ঘা লাগবে। আমিও নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, শিক্ষিত মধ্যবিত্ত রুচিসম্মত মার্জিত সে হিন্দু হোক বা মুসলমান হোক, তিনি একাধিক বিবাহ করেন না। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, একটি নৃতাত্ত্বিক গবেষণা হয়েছে, সেই গবেষণার মধ্য দিয়ে বেরিয়ে এসছে মধ্যবিত্ত বাঙালি হিন্দু হোক মুসলমান হোক তাদের যে মূল্যবোধ রয়েছে, খুব উচ্চবিত্ত এবং নিম্নবিত্তে সে মূল্যবোধের দ্বৈনতা রয়েছে। অর্থাৎ যারা আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে রয়েছেন বা যারা আর্থসামাজিকভাবে যারা উচ্চবিত্ত, তাদের মধ্যে বহু বিবাহের প্রবণতা বেশি দেখা যায়, মধ্যবিত্তদের ক্ষেত্রে মূল্যবোধের কারণে দেখা যায় না। তা সত্ত্বেও এটা কোথাও যেন মহিলাদের, এর সমাজে মুসলিম মহিলাদের আরও তার ক্ষমতা প্রতিষ্ঠিত হলো, সম্পত্তি, এবং একই সঙ্গে তাদের বলা যেতে পারে খুব চটজলদি এই মুহূর্তে স্লোগান যে ভয় আউট ভরসা ইন। এবার আমি প্রশ্ন করবো, যারা লিভ ইন রিলেশনশিপে থাকে সেক্ষেত্রে কি তারা অসুবিধায় পড়বেন, বিপাকে পড়বেন? লিভ ইন রিলেশনশিপটা যেটা বারবার বলছে ইউসিসি এলে, যে রিলেশনশিপ লাইক ম্যারেজ, মানে এখানে লিভ ইন রিলেশনশিপের কথা বলা হচ্ছে, যেটা কোনো পার্সোনাল লয়ে নেই। যেহেতু আজকের সমাজে এটা এত বেশি হয়ে গেছে, সেই জন্য বলছে যে এটাকে রেজিস্টার করাতে। লিভ ইন রিলেশনশিপকে সুপ্রিম কোর্ট বলছে এটা রাইট টু লাইফের মধ্যেই পড়ে, এটাকে বাতিল করা যাবে না, কিন্তু এটাকে রেজিস্টার করাতে হবে। কেননা তাহলে তার থেকে যে অফস্প্রিংসরা হবে তারা কিন্তু ইললিগাল বলে আইনের চোখে ডিটারমাইন্ড হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি, তার কারণে একজন নারী একজন পুরুষ তারা ঠিক করলেন তারা একসঙ্গে থাকবে, এবং এটা বারবার করে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলা হয়, এবং সেক্ষেত্রে তারা তাদের মতো করে খুব সুন্দর জীবনযাপন করলেন। কিন্তু তারপর বিয়ে নামক যেহেতু ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান নেই, তাহলে খুব খুব এটা হতেই পারে, এবং এটার সংখ্যাটাও কম নয়, যে তাদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত ঘটলো, অর্থাৎ একে অপরের প্রতি তাদের কৌতূহল, তাদের ভালো লাগাটা কমে গেল, তারা বিচ্ছিন্ন হলো। এই নারী পুরুষের কিছু হলো না, কিন্তু তাদের সন্তান সন্ততি তারা কিন্তু একটা অদ্ভুত বেকায়দায় পড়ে গেল, এবং সেখানে তাদের কোনো হাত নেই। এবং এক্ষেত্রেও ইউসিসিতে তারা সুবিধা পাবেন, অর্থাৎ ইংরেজি এবং বাংলাতে যে একটি অত্যন্ত প্রচলিত কটু কথা বা গালি রয়েছে, সেইটা আমাদের সমাজ আর দেখবে না। এটা শিশুদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার মানে আপনি মনে করছেন এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার চলে আসি, ধরুন ইউসিসি পশ্চিমবঙ্গে লাগু হলো, দেশের কি প্রভাব পড়বে? দেশের প্রভাব পড়বে কি হবে, পাশাপাশি যে রাজ্যগুলো থাকবে তারা দেখবে পরের পর একটা হয়েছে, আসামে হয়েছে, গুজরাটে হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, তারা উৎসাহিত হবে যে এখানের মেয়েরা যখন দেখবে তাদের অধিকার আরও বেশি সুরক্ষিত হচ্ছে, তাদের প্রতি যে অন্যায় হয় বা অন্যায় বা বৈষম্যের যে শিকার সেটা দূর হয়ে যাচ্ছে, তখন সমাজে আদার যে স্টেটগুলো আছে তারা অলরেডি, যেটা আমাদের বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, মানুষ নিজে নিজেই উৎসাহিত হবে যখন দেখবে এটাকে মানার সুবিধা না মানার অসুবিধার থেকে অনেক বেশি। এবার চলে আসে আন্তর্জাতিক ক্ষেত্রে কি এর কোনো প্রভাব পড়তে পারে? আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষ অলরেডি অনেকগুলো চুক্তিতে স্বাক্ষর করেছে, যেমন সিডো যদি প্রথমে দেখি, কনভেনশন অফ এলিমিনেশন অল কাইন্ড অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন 1979-এ, এখানে 1993-তে ভারতবর্ষ রেটিফাই করেছিল, যেটা মেন পারপাস ছিল এই চুক্তির মেয়েদের উপরে হওয়া সমস্ত বৈষম্য দূর করা।
তার মধ্যে আর্টিকেল 16 বলছে বিয়েতে নারী পুরুষের সমান অধিকার থাকবে বা বিয়ে থেকে যে রাইটসগুলো অ্যাক্রু হয়। ভারতবর্ষ এই চুক্তিতে স্বাক্ষর করলেও একটা শর্ত সাপেক্ষে করলো যে আমাদের পার্সোনাল লগুলো ধর্মের ভিত্তিতে চলে। 1993-তে স্বাক্ষর করেছিল। তখন ধর্মের ভিত্তিতে যেহেতু চলে, সেই ধর্ম মানুষরা যতক্ষণ না নিজেরা চাইবে ততক্ষণ তাদের এই যে পার্সোনাল লগুলোতে হাত দেওয়া যাবে না। সেকেন্ডলি যদি আমরা ইউডিএইচআর এর কথা বলি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানেও ভারতবর্ষ সেই চুক্তিতে স্বাক্ষর করেছে। আর্টিকেল 16 সেখানেও বলছে বিচ্ছেদ, বিয়ে থেকে যে সমস্ত অধিকারে নারী পুরুষের সমান অধিকার থাকবে। আইসিসিপিআর যে আছে, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এখানেও কিন্তু একই কথা আর্টিকেল 23 বলছে। তাহলে ভারতবর্ষ যখন এই কোভেনেন্টগুলো রাটিফাই করেছে, তখন একটা ভারতবর্ষের উপরে দায়িত্ব বর্তায় যে তারা তার প্রত্যেকটা আর্টিকেলকে পালন করবে। সেটা পালন করতে গিয়ে তারা নারী পুরুষের মধ্যে ভেতরে যদি একটা বৈষম্য সৃষ্টি করে ধর্মের নামে, মিছিমিছি ধর্মের নামে যদি সেকুলার অ্যাক্টিভিটিসগুলোকে তারা ডিফারেন্সিয়েট করে, তাহলে কিন্তু কোথাও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মানটা কমে যাচ্ছে। আমরা যদি কান্ট্রি দেখি, ফ্রান্স প্রথম একটা কান্ট্রি যেখানে নেপোলিয়ান বোনাপার্টে এনেছিল নেপোলিয়ান কোড, ইউনিফর্ম সিভিল কোড, 1804 সালে হয়েছিল ফ্রান্সে। সেকেন্ড, জার্মানিতে বিজিবি আছে, ওদের নিজস্ব ইউনিফর্ম সিভিল কোড। ইউএসএতে আছে, ইউকেতে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়ায় আছে। আমরা যদি কিছু মুসলিম কান্ট্রি নিয়ে নিই, তুরস্কতে আছে, তারা সুইজারল্যান্ড সিভিল কোড থেকে ইন্সপায়ার হয়েছিল। টিউশনিয়াতে আছে, ইউএইতে কিছু প্রসেস আছে, ওরা নিজেদের লটাকে মডার্নাইজড করেছে। কোনো যদি অমুসলিম ইউএইতে যায়, সে কিন্তু সিভিল ম্যারেজ করতে পারবে, তার প্রপার প্রসিডিওর আছে। তাহলে 150টার বেশি আমি যদি দেখি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ আজকে ইউসিসিটাকে অ্যাডপ্ট করেছে, আর প্রত্যেকটাই ম্যাক্সিমাম কিছু সব ডেভেলপড কান্ট্রি। তাহলে এই যে ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, তাহলে ভারতবর্ষকে ডেভেলপ হতে গেলে আমাদের ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিতে যে নীতিগুলোর কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের সোশ্যাল জাস্টিসের পার্ট, সমাজের ন্যায় বিচারের, সেগুলো তো ভারতবর্ষকে পালন করতেই হবে। না হলে তো কখনো সেই জায়গায় তো পৌঁছতে পারবে না। অসংখ্য ধন্যবাদ পায়েল চৌধুরী। আমি আমাদের দর্শকদের বলবো, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য লিখে পাঠান, এবং সেই মন্তব্য আপনারা যা মনে করছেন বাংলার ক্ষেত্রে ইউসিসি কতটা গুরুত্বপূর্ণ, ইউসিসি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হোক, এবং এই বিষয়ে সবচেয়ে যে সেরা মন্তব্যটা পাওয়া যাবে, এবং সেটা আমি বিচার করব না বা আমাদের টাফটকের অন্য সতীর্থরা বিচার করব না, তার দায়িত্ব দেবো পায়েল চৌধুরীকে। আমরা তাদের টাফটকের পক্ষ থেকে পুরস্কার দেব। তার কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র রাজ্যের জন্য নয়, দেশের জন্যে। ডক্টর BR আম্বেদকর, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর, তার স্বপ্ন কি সফল হবে? আমাদের দেশ কি সত্যি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে? এই ইউসিসির জন্য সত্যি কি আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের মধ্যে সত্যি কি কোনো ভয় বা আতঙ্ক তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, নাকি একটা ভরসার জায়গা হবে? মনে রাখবে, যে কোনো সমাজে অর্ধেক আকাশ জুড়ে তুমি নারী, অর্থাৎ যারা এ রাজ্যের মুসলিম, সেই নারীদের অধিকার প্রতিষ্ঠিত মানে যারা পুরুষ, তাদের বোন, তাদের যারা আত্মীয় মহিলা নারী, তাদেরও কিন্তু অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। কি মনে করছেন আপনারা? সর্বশ্রেষ্ঠ মন্তব্যকে টাফটকের পক্ষ থেকে পুরস্কার দেব, আর এই পুরস্কার আমি বাঁচব না, প্রখ্যাত আইনজ্ঞ গবেষিকা পায়েল চৌধুরী বাঁচবেন।